বার্সেলোনা মানে কি শুধুই ইতিহাস? And Messi emerges with such a vital goal for না, বার্সেলোনা এখন ভবিষ্যৎ। Lamine Yamal. যে বার্সেলোনায় একটা সময় জাভি, ইনিয়েস্তা, মেসির মতো ফুটবলাররা রাজত্ব করেছে, সেই বার্সেলোনায় এখন এক ঝাঁক তরুণ তুর্কি। এবং বার্সেলোনার এই অগ্রযাত্রার পিছনে যার সবচেয়ে বড় হাত রয়েছে তিনি হচ্ছেন জার্মান ভদ্রলোক হানজি ফ্লিক। على ما أقول أن اللحظات الأخيرة لحظاتهم على ما أقول হ্যানজি ফ্লিক আসার পরে বার্সেলোনার অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন প্লেয়ারদের পারফরমেন্স, স্ট্যামিনা, ফিজিক্যাল স্ট্রেংথ এবং ইনফ্রাস্ট্রাকচার। এই গ্রাফ আপনাদের দেখাচ্ছে বার্সেলোনার 24-25 মৌসুমের প্লেয়ারদের এজ ম্যাপ, যেখানে মাত্র 3 জন প্লেয়ার ছিলেন 28 বছর বয়সের ঊর্ধ্বে এবং তার মধ্যে থেকে 2 জন প্লেয়ার চলে গেছেন এবং বর্তমানে একজন আছেন যিনি লেভানডস্কি। এবং 24 থেকে 28 বছর বয়সের মধ্যেও মাত্র হাতে গোনা কয়েকজন আছেন, তাছাড়া বাকি সবগুলোই 24 বছরের নিচে বা আন্ডার 24। এরকম অপরিপক্ক প্লেয়ারদের ঘষে মেজে বার্সেলোনাকে প্রথম সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিয়ে যাওয়া এবং 3টা ট্রফি জিতার কারিগর হানজি ফ্লিক। হানজি ফ্লিক বার্সেলোনাকে যে রিবিল্ডিং প্রসেসিংয়ের মধ্যে দিয়ে নিয়ে গেছেন তার বদৌলতে বার্সেলোনা আস্তে আস্তে অনেক কিছু রিপ্লেস করা শুরু করে দিয়েছে, যেমন জেরার্ড পিকের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছেন পাউ কুবার্সি। পাউ কুবার্সির নাম এখানে নিতেই হয় কারণ তিনি দলের বেস্ট বল প্লেইং ডিফেন্ডার। আপনি যদি পাউ কুবার্সি পাসিং অ্যাকুরেসি দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবং যেখানে দলের মিডফিল্ডাররা সবচেয়ে বেশি পাস দেয় সেখানে বার্সেলোনার সবচেয়ে বেশি পাস দিয়েছে পাউ কুবার্সি। আপনাদের মালদিনি খ্যাত জেরার্ড মার্টিনও কিন্তু আস্তে আস্তে ভালো করা শুরু করেছে এবং সার্জিও বুস্কেটসের জায়গায় মার্ক কাসাদো নিজেকে একটু করে মেলে ধরতে শুরু করেছেন। খুব অল্প সময়ে বার্সেলোনার এই উন্নতি চোখে পড়ার মতো এবং এই উন্নতির পিছনে যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে জার্মান ডিসিপ্লিন। হ্যানজি ফ্লিক সবার আগে কাজ করেছেন প্লেয়ারদের স্ট্যামিনা এবং ফিজিক্যাল স্ট্রেংথ ইমপ্রুভ করতে। বার্সেলোনার এই তরুণ ফুটবলাররা প্রথম হাফ খেলতে অনেক বেশি হাঁপিয়ে যেত, এজন্য হ্যানজি ফ্লিক তার গেম প্ল্যানে অনেক কিছু পরিবর্তন এনেছেন। অপোনেন্টের অ্যাটাকারদের চার্জ করে স্ট্যামিনা শেষ করার বদলে তিনি খেলানো শুরু করেছেন অফসাইড ট্র্যাপ। ছোট ছোট পাসের বদলে তিনি খেলে যাচ্ছেন ডাইনামিক ফুটবল, যেখানে প্রত্যেকটা প্লেয়ারের স্ট্যামিনা সমানভাবে ব্যবহৃত হয়। হয়তো শুরুর দিকে অধিকাংশ ভক্তই হ্যানজি ফ্লিকের ডিসিশনে অখুশি হয়ে বলেছিলেন যে কেন এইসব প্লেয়ারদেরকে বারবার সুযোগ দিতে হবে, কেন সুযোগ দিতে হবে। এখন আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছেন। হ্যানজি ফ্লিকের অধীনে প্রত্যেকটা প্লেয়ার নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছে। দলের বাকি সবকিছু ঠিকঠাক থাকলেও দুইটা জায়গার অবস্থা খুব খারাপ। সেই দুইটা জায়গা হচ্ছে স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার। বার্সেলোনার খুব এমার্জেন্সি একজন ভালো স্ট্রাইকার এবং একজন লেফট উইঙ্গার দরকার। মার্কাস রাশফোর্ড যা করছেন তা তুলনামূলক ভালো, কিন্তু এটা ইউরোপিয়ান টাইটেল রেসে যথেষ্ট নয়। এখন বার্সেলোনায় যদি একটা ভালো স্ট্রাইকার এবং একটা ভালো লেফট উইঙ্গার চাই তাহলে অবশ্যই তাদেরকে টাকা খরচ করতে হবে, কারণ ইউরোপে অন্যান্য পজিশনের প্লেয়ারদের ফ্রিতে পাওয়া গেলেও অ্যাটাকারদের ফ্রিতে পাওয়া যায় না। ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার টাকা খরচ করা অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ ট্রান্সফার উইন্ডোতে ক্লাব সাধারণত 2 ধরনের টাকা ব্যবহার করে, একটা ক্যাপিটাল ইনজেকশন এবং একটা রেভিনিউ রিইনভেস্টমেন্ট। যেহেতু বার্সেলোনার ওনারশিপ আছে সোসিয়াসদের কাছে এবং কোনো ইন্ডিভিজুয়াল পার্সন ক্লাবের ওনারশিপে নাই, সেহেতু এই জায়গাতে ক্যাপিটাল ইনজেকশনটা আসে না, এই জায়গাতে রেভিনিউ রিইনভেস্ট করতে হয়। শুধু বার্সেলোনা না, রিয়াল মাদ্রিদেরও একই অবস্থা, কিন্তু বায়ার্ন মিউনিখ একটু একটু খরচ করতে পারতেছে, কারণ বায়ার্ন মিউনিখের 75% ওনারশিপ আছে সোসিয়াসদের কাছে এবং 25% ওনারশিপ আছে অডি, অ্যাডিডাস এবং অ্যালিয়ান্সের কাছে। সো বায়ার্ন মিউনিখে যেই ক্যাপিটাল ইনজেকশনটা হয় সেটা মেনলি এই 3টা কোম্পানির মাধ্যমেই হয়। যেহেতু বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে সেরকম খরচ করতে পারছে না, তাই তাদের একমাত্র ভরসা লা মাসিয়া। এবং লা মাসিয়াকে এই জন্যই বিশ্বের সেরা ফুটবল একাডেমি বলা হয়। হয়তোবা তারা বিজনেস পারপাসে বেস্ট না, কিন্তু প্লেয়ার প্রোডাকশনের দিক থেকে লা মাসিয়ার উপরে আর কোনো একাডেমি নাই। এখন বিজনেস পারপাসেরও যদি কথা বলি, বার্সেলোনা কারেন্ট স্কোয়াডে লামিন ইয়ামাল, পেদ্রি এবং ফার্মিন লোপেজের টোটাল মার্কেট ভ্যালু 350 মিলিয়ন ইউরো। তারা এইসব প্লেয়ারগুলোকে বিক্রি না করে নিজেরাই ব্যবহার করে, এই জন্য হয়তো তাদের বিজনেস পারপাসটা বোঝা যায় না। হ্যানজি ফ্লিক লামাসের ট্যালেন্টগুলোকে ঘষে মেজে বার্সেলোনাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা আসলে প্রশংসার দাবিদার। হ্যানজি ফ্লিকের কন্ট্রাক্ট আছে 2027 সাল পর্যন্ত, মানে এরপরে আর একটা সিজন। এই 2 সিজনের মধ্যে যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ না জেতে তাহলে আমি মোটেও হতাশ হব না, কিন্তু এরপরে যেই কোচটা আসবে সে যদি বার্সেলোনার এরকম টিম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ না জেতে তাহলে সেটা হবে তার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট, এটা আমার কাছে মনে হয়। কারণ কি, বার্সেলোনা যেভাবে আগাচ্ছে আমার কাছে মনে হয় বার্সেলোনা 3 থেকে 4 বছরের মধ্যে পুরো ইউরোপকে ডমিনেট করবে। আর এই কথা যে আমি বায়াসড হয়ে বলছি বা কারো মন রক্ষার জন্য বলছি এরকম না। আই এম নট এ বার্সেলোনা ফ্যান, আই এম নট এ লা লিগা ফ্যান। আমার কাছে যেইটা মনে হয়েছে আমি সেইটাই বলছি। মার্ক মাই ওয়ার্ড অ্যান্ড নোট ইট ডাউন অ্যান্ড ইটস গনা হ্যাপেন।